সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা ক্লাস 8-এর জীবন বিজ্ঞান যে পাঠটা সেটা কিন্তু শুরু করতে চলেছি। এই পাঠটা রীতিমতো একটুকু বাকিদের থেকে আলাদা করার আমরা কিন্তু প্রচেষ্টা করেছি। আমরা তো আগেই বলেছিলাম যে আমাদের মূল মন্ত্রই হলো প্রতিটি মুহূর্তে শিক্ষকের সংস্পর্শে থাকতে পারার একটি ছোট্ট প্রয়াস। আমাদের প্রয়াসটাও কিন্তু আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পথে এগিয়ে যাচ্ছে। আমরা সর্বরকম চেষ্টা করছি যাতে ছাত্রছাত্রীরা তাদের বেস্ট স্টাডি এখান থেকে পেতে পারে, অর্থাৎ তারা যেন শুধুমাত্র লেকচার না, তার সঙ্গে সেই টপিকটা সম্বন্ধে অ্যানালিসিস যাতে করতে পারে, তার জন্য আমরা সমস্ত রকম চেষ্টা করছি। আস্তে আস্তে যে যে টপিকে যেরকম করে দেওয়া দরকার আমরা সেটা করছি। অফলাইন ব্যাচগুলোকে আমরা ডিজিটাল করে তোলার চেষ্টা করেছি পুরোটাই। অনলাইন ব্যাচটাকেও যতটা সম্ভব আমাদের তরফ থেকে করার চেষ্টা করছি। আস্তে আস্তে সেটা আরও আপগ্রেড হবে। আশা করি তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা আমরা কিন্তু পাবো। চলো তাহলে আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে জীবদেহের গঠন। জীবন বিজ্ঞানের এটা কিন্তু আজকের প্রথম ক্লাস। বেশ, চলো চলো কথা মতো আমরা কিন্তু চলে এসেছি স্ক্রিনে। আজকে আমরা যেটা বলেছি ক্লাস 8-এ 6 নম্বর চ্যাপ্টার জীবদেহের গঠন, অর্থাৎ আজ থেকে আমাদের কিন্তু জীবন বিজ্ঞানের পাঠটা শুরু হচ্ছে। আমরা বলেছিলাম যে জীবন বিজ্ঞানের যে পাঠটা আছে প্রথমে আমরা কিন্তু কোষ সম্বন্ধে জানবো। আচ্ছা, জীবদেহের গঠন, তাহলে এটা জানতে গেলে আগে আমাকে জানতে হবে জীবদেহ তৈরি হচ্ছে কিভাবে, তাই তো? আচ্ছা বলো দিই তো, একটা বাড়ি যেমন তৈরি করছো তুমি, তখন বাড়ি তৈরি করতে গেলে প্রথম দরকার যেটা সেটা হচ্ছে ইটের। ইট কি করছে, একটার পর একটা ইটকে তোমরা যদি মনে করো সাজাও বলতে এবার ইটকে একটার সঙ্গে একটা যুক্ত করার জন্য আমাদের বালি লাগছে, সিমেন্ট লাগছে, সেগুলো বাদ দিয়ে প্রধান যে স্ট্রাকচারটা তৈরি করছে সেটা কিন্তু ইট। তাহলে একটার সঙ্গে একটা ইটকে যখন তুমি যুক্ত করছো, আস্তে আস্তে সেটা কিন্তু একটা কি করছে, দেওয়াল তৈরি করছে। সেই দেওয়াল, একটা দেয়াল আর একটা দেয়াল, এরকম করে 4টে দেওয়াল নিয়ে তোমার একটা বাড়ির বাউন্ডারি তৈরি করছে, একটা রুমের ছাদ দিলে। এরকম একাধিক রুম নিয়ে তোমার বাড়ি তৈরি হচ্ছে। এই পুরো বাড়িটাই যদি তুমি আমার বা প্রত্যেকটা দেহর সঙ্গে তুলনা করো, তাহলে তুমি বুঝতে পারবে আমাদের দেহটাও কিন্তু এরকম ছোট 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 করে একটা জিনিস দিয়ে তৈরি হয়েছে। তাহলে একদম সব থেকে ছোট, যেটা ওই বাড়ির মধ্যে সব থেকে ক্ষুদ্রতম যেটা বলেছিলাম তার নাম কি বললাম, ইট। আমাদের জীবদেহের ক্ষেত্রেও তাই। জীবদেহ বলতে উদ্ভিদ প্রাণী দুটোর ক্ষেত্রে জীব বলেছি, তার জন্য জীবদেহের ক্ষেত্রে সব থেকে প্রথম যেটা ক্ষুদ্রতম একক তার নাম হচ্ছে কিন্তু কোষ। কি আবিষ্কার করেছিলেন আমরা আস্তে আস্তে আসছি। প্রথমে দেখো তোমাদের বইয়ে জীবদেহের গঠন প্রথমেই কিছু বলা হয়েছে, দেখো তোমার চারিদিকে তাকাও, এমন 5টা জিনিসের নাম লেখো যেগুলো তুমি বুঝতে পারবে জীব অর্থাৎ সজীব না নির্জীব, এরকম কয়েকটা উদাহরণ তুমি দিতে পারবে। আচ্ছা, আমাদের দেহটার মধ্যে কয়েকটা ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে দেহ রিলেটেড, যেমন খাদ্য হজম করার জন্য আমাদের দেহের একটা অঙ্গ আছে যার নাম হচ্ছে পাকস্থলী ক্ষুদ্রান্ত, ঠিক আছে? শ্বাসবায়ু নেওয়ার জন্য তোমরা সবাই জানো আমাদের দেহে কিন্তু ফুসফুস আছে। ব্রিথ ইন ব্রিথ আউট মানে শ্বাস প্রশ্বাস যেটাকে বলা হচ্ছে, তাই না? সেটার জন্য হৃৎপিণ্ড সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে, আমাদের দেহের রক্তকে বিভিন্ন জায়গা পর্যন্ত কিন্তু ট্রান্সপোর্ট করে দেয়। মানে আমাদের শরীরের ভেতরে রক্তটাকে পাম্প করতে হয়, তো তবেই তো গোটা শরীরের প্রত্যেকটা কলাকোষের মধ্যে রক্ত প্রত্যেকটা খাদ্য উপাদানকে পৌঁছে দেবে, শ্বাসবায়ুকে পৌঁছে দেবে, দূষিত উপাদানকে সেখান থেকে নিয়ে আসবে, তাই না? এই সমস্ত কিছু পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে কিন্তু রক্ত, এবং রক্তকে পাম্প করছে যে যন্ত্র তার নাম হচ্ছে হৃৎপিণ্ড, আমাদের দেহের পাম্প মেশিনও বলতে পারো। দেখো যেটা এখনই বললাম, দেহ যখন আছে তখন তার মধ্যে দূষিত পদার্থ তৈরি হবে। যেমন তোমার বাড়িতে সারাদিনের জন্য তো কিছু দূষিত পদার্থ তৈরি হয়, সেগুলো আমরা কি করি, ড্রেনের মাধ্যমে কিন্তু আমাদের মানে বাড়ির যেসব দূষিত পদার্থ, দূষিত জল হতে পারে, আবর্জনা হতে পারে, সেগুলো কিন্তু আমরা লিকুইড যেগুলো সেগুলো আমরা কি করি, ড্রেনের মাধ্যমে বার করে দিই। যেগুলো কিন্তু আমাদের হার্ড ম্যাটেরিয়ালস মানে শক্তপোক্ত আবর্জনা, সেগুলোকে কিন্তু আমরা নিয়ে যাই, নিয়ে অন্য জায়গায় ফেলে আসি। তো সেরকম আমাদের দেহেরও একটা ওরকম ড্রেনেজ সিস্টেম আছে যার নাম হচ্ছে বৃক্ক। এ কিন্তু আমাদের দেহের মূত্রের মাধ্যমে দূষিত পদার্থগুলোকে বার করে দেয়। কি প্রত্যেকটা এই চ্যাপ্টারতে আমরা পড়াবো, আস্তে আস্তে সময় নেবে। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদ্দীপনা গ্রহণ এবং তাকে
উত্তেজনায় রূপান্তরিত করার জন্য আমাদের দেহের সব থেকে গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে মস্তিষ্ক, এটা কিন্তু উপস্থিত। আচ্ছা, যেটা আমরা একটু আগেই বললাম যে যেমন দেখো, বাড়ি তৈরি করবার আগে একদম নিচে থেকে শুরু করো, ইট, একটার সময় একটা ইট দিয়ে দেওয়াল, ছাদ, মেঝে তৈরি হয়েছে। সেরকমভাবে আমাদের দেহের সব থেকে ক্ষুদ্রতম জিনিস হচ্ছে কোষ। একাধিক কোষ নিয়ে তৈরি হচ্ছে কলা। বেশ, একাধিক, যেমন এদিকে দেওয়াল, ছাদ, মেঝে এসবগুলো নিয়ে যেমন একটা ঘর তৈরি হচ্ছে, ঘর মানে একটা রুম, সেরকম একাধিক কলা নিয়ে আমাদের দেহে কি করছে, অঙ্গ তৈরি করছে, যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, তাই না? আচ্ছা, একাধিক ঘরগুলোকে নিয়ে তৈরি হচ্ছে যেমন একটা বাড়ি, যেরকম আমাদের দেহ একাধিক অঙ্গগুলোকে নিয়ে তৈরি হচ্ছে জীব দেহ। আচ্ছা, এখানে আরেকটা টার্ম বলা দরকার, সেটা হচ্ছে একাধিক অঙ্গ নিয়ে আমাদের অঙ্কতন্ত্র তৈরি হয়, সেই তন্ত্রকে নিয়ে কিন্তু জীবদেহ তৈরি হয়। তো মোটামুটি তোমার মাথায় কিন্তু ঢুকলো যে কোষ থেকে কিভাবে একটা জীবদেহ তৈরি হচ্ছে সেটা। আচ্ছা, এখানে ছবিতে দেখতেই পাচ্ছ বিভিন্ন কোষসমূহ নিয়ে কলা তৈরি করেছে, কলাগুলো নিয়ে একটা অঙ্গ তৈরি করেছে, এই ছবি দেওয়া আছে। তাহলে কোষ কাকে বলে? দেখো দিয়েছে, কোষ হলো জীবদেহের এমন একটা ক্ষুদ্রতম একক যা কোনো কাজ করতে পারে। তার মানে জীবদেহের ক্ষুদ্রতম গঠনগত কার্যগত এককই হচ্ছে কিন্তু কোষ। একাধিক কোষ নিয়ে কিন্তু আমাদের দেহে কলা তৈরি করছে, যেটা এতটাই ছোট কোষগুলো যে মাইক্রোস্কোপিক ভিউ ছাড়া এদেরকে খালি চোখে দেখতে পাওয়া যায় না। তার মানে মাইক্রোস্কোপের সাহায্যে এদেরকে দেখতে পাওয়া যাবে। তাহলে প্রথমেই চলে আসছে মাইক্রোস্কোপ দেখতে কেমন। এই যে দেখতেই পাচ্ছ একটা যন্ত্র, এইটা হচ্ছে মাইক্রোস্কোপের ছবি, এবং এখানে যে ছবিটাতে একটা মৌমাছি চাকের মতো রয়েছে, এটাই হচ্ছে আমাদের প্রথম কোষের ছবি। কে দেখেছিলেন? রবার্ট হুক। কত সালে দেখেছিলেন? দেখো 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক তিনি কি করলেন, প্রথম একটা কক নিয়ে, গাছের কাণ্ডের ছাল নিয়ে তিনি একটা সূক্ষ্ম প্রস্থচ্ছেদ তৈরি করেন। তারপর নিজের মাইক্রোস্কোপের নিচে ওই প্রস্থচ্ছেদ দেখার সময় মৌচাকের প্রকোষ্ঠের মতো অসংখ্য ক্রিয়া লক্ষ্য করেন। তিনি এদের নাম দিয়েছিলেন সেলুলি, ল্যাটিন কথা হচ্ছে ঘর। এখান থেকে পরবর্তীকালে তিনি সেল নাম দেন। তাহলে প্রথম দেখেছিলেন রবার্ট হুক, সাল হচ্ছে 1665। তিনি কিন্তু উদ্ভিদ কোষ দেখেছিলেন, প্রাণী কোষ বা জীবিত কোষ দেখেননি। কেমন দেখতে লেগেছিল? তিনি কিন্তু একটা ছাল নিয়েছিলেন, মাইক্রোস্কোপের সাহায্যে তিনি প্রথম মাইক্রোস্কোপ তৈরি করছিলেন, তার আন্ডারে তিনি কিন্তু দেখেছিলেন। এবার তখন অতটা উন্নত মাইক্রোস্কোপ তৈরি হয়নি, যেটা আজকে এই যে দেখো তারপরেই আছে, এই যে আজকাল তোমরা এই মাইক্রোস্কোপটা বেশি দেখে থাকবে বিভিন্ন ল্যাবরেটরিতে, এই মাইক্রোস্কোপটাও দেখে থাকতে পারবে। আর এইটা তোমরা কিন্তু এখনো খুব একটা দেখো না, এটা বড় বড় ল্যাবরেটরিতে যেগুলো আছে সেখানে ইউজ করা হয়। এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমরা একে একে যাচ্ছি সবে। তাহলে প্রথমেই যেটা চলে আসছে, রবার্ট হুক কিন্তু তার সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি কি করেছিলেন, তার কর্ক যে গাছটা দেখো এখানে উল্লেখ করে দেওয়া নাই, কর্ক গাছের একটা কিন্তু ছাল নিয়ে তিনি কিন্তু পর্যবেক্ষণ করে দেখেন যে প্রত্যেকটা ছোট ছোট দেখো কুঠুরি 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 একই রকম জিনিস স্ট্রাকচার নিয়ে যেন তৈরি হয়েছে। তার ডাউট এসেছিল, তিনি আবার একটা ছাল নিয়ে দেখেছিলেন, তাদের মধ্যে একই রকমের যেন একটা প্যাটার্ন তিনি লক্ষ্য করতে পেরেছিলেন। এখান থেকে তিনি কিন্তু কনক্লুশন দেন যে তার মানে এখান থেকে কিন্তু এরকম ভাবেই ছোট্ট ছোট্ট কিন্তু একই রকম স্ট্রাকচারগুলো নিয়ে কিন্তু জীব দেহটা তৈরি হয়েছে। তিনি যেহেতু প্রথমেই উদ্ভিদ কোষ দেখেছিলেন, তার জন্য উদ্ভিদ কোষের জনক তিনি, মানে উদ্ভিদ কোষের আইডেন্টিফাই করেছিলেন প্রথম তিনি। আচ্ছা, রবার্ট হুকের পর এবার দেখা গেল 1674 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিভেনহিট তিনি প্রথম সজীব কোষ লক্ষ্য করেছিলেন। তিনি মাইক্রোস্কোপের উন্নতি ঘটিয়েছিলেন এবং নানা অণুজীব এবং রক্তস্র তিনি দেখেছিলেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই কোষগুলো যখন তুমি দেখবে প্রাণী কোষগুলো, তখন কিন্তু খালি চোখে সাদা কালো লাগবে। তার মধ্যে ছোট ছোট কোষের ভেতর যে কণিকাগুলো আছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি বুঝতে পারা যায় না, তার জন্য সেখানে কিন্তু এক ধরনের কালার দিতে হয়, যাকে বলা হয় স্টেনিং। দেখো, রঞ্জক পদার্থ যাকে বলা হয় স্টেন, আর এই প্রসেসটার নাম হচ্ছে স্টেনিং। ঠিক আছে? তাহলে প্রথম সজীব কোষ বা প্রাণী কোষ দেখেছিলেন লিভেনহুক, আর উদ্ভিদ কোষ দেখেছিলেন রবার্ট হুক। ঠিক আছে? ওনার ছবি এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে প্রথমে দিয়ে দেওয়া আছে কত রকমের মাইক্রোস্কোপ দেখতে পাওয়া যায়। প্রথম যেটা ছিল সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র, মানে সিম্পল লাইট মাইক্রোস্কোপ। এখানে একটি মাত্র লেন্স ব্যবহার করা হয়। এখানে কোনো বস্তুকে 15 থেকে 20 গুণ বিবর্ধিত অবস্থায় দেখা যায়, তাহলে একটি লেন্স থাকে। নেক্সট, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। এখানে দুটি লেন্স ইউজ করা হয় বা একাধিক, তাদের মধ্যে নাম হচ্ছে অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স। সাধারণত
এখান থেকে 2000 বা 4000 গুণ বড় করে দেখায় কোনো একটা বস্তুকে। এবার এই যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র, যেটা সব থেকে বেশি তোমরা যখন 11-12 ল্যাবরেটরিতে কাজ করবে তখন এই যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রই তোমরা ইউজ করবে। কি দেখতে পাবে? এটার সাহায্যে তোমরা ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোষী বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন জানতে পারবে, যে জীব দেহটা কিরকম দেখতে, কোষগুলোকে। উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, এসবগুলোর ভেতরের অংশগুলোকে তুমি দেখতে পাবে, যেহেতু এটা 2000 থেকে 4000 গুণ পর্যন্ত বিবর্ধিত করা যায়। জীবদেহে বিভিন্ন অঙ্গ, কলার গঠন, এসবগুলো জানতে পারবে। আর কোষের ভেতরে যে বিভিন্ন অঙ্গাণু আর কোষের বাইরে পর্দার গঠন, এগুলো তুমি জানতে পারবে। ঠিক আছে, এরপর চলে আসছে যেটা আজকাল সব থেকে বেশি ব্যবহৃত হয়, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। এখানে কিন্তু কোনো রকম লেন্স ইউজ করা হয় না, টেকনোলজি অনেকটা ডেভেলপড হয়ে গিয়েছে। এখানে কিন্তু কি করা হয়, আলোর পরিবর্তে ইলেকট্রনের প্রবাহ বস্তুর মধ্যে দিয়ে পাঠানো হয়, এবং অনুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। আজকাল দেখতেই পাচ্ছ যেমন ইউএসজি করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি, এখানে কিন্তু কোনো রকম রে পাঠানো হয় না, কি করা হয়, সাউন্ড ওয়েভ পাঠানো হয়। সেই সাউন্ড ওয়েভ কি করে, কোনো বস্তুকে ভেতরে, পেটের ভেতর যেয়ে ধাক্কা মারে সাউন্ড ওয়েভ, যেখান থেকে ধাক্কা খেয়ে রিটার্ন হয়ে আসে, সেটার একটা লাইভ ইমেজ তৈরি করতে পারা যায়, যেটা স্ক্রিনে দেখা যায়। সেরকমভাবে এখানেও তাই ইলেকট্রনের প্রবাহ করা হয়, এবং সেখানে লেন্সের বদলে লেন্সের বদলে এখানে কি করা হয়, তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। একটা বস্তুকে 50,000 থেকে 3 লাখ বা 5 লাখ গুণ পর্যন্ত বিবর্ধিত করা যায়। ঠিক আছে, এর সাহায্যে আজকালকার দিনের ভাইরাস এবং অন্যান্য অণুজীবকে খুব সহজেই বড় করে দেখানো সম্ভব। ঠিক আছে, আচ্ছা, তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার, কোষ নিয়ে পড়াচ্ছেন, আমাদের দেহের কোষ আর ইঁদুরদের দেহের কোষ, বা একটা ইঁদুরের দেহের কোষ আর একটা হাতির দেহের কোষ, কার কোষটা বড়? স্বাভাবিক বিষয়, তোমার মনে প্রশ্ন আসতেই পারে। আচ্ছা বলো দেখি তো, তুমি একতলা বাড়ি তৈরি করছো আর একটা 10তলা বাড়ি তৈরি করছো, এমন কি হয় যে 10তলা বাড়ির ক্ষেত্রে ইটের সাইজটা বড় বড় দিয়েছে? হয় কি? হয় না। তাহলে কি হয়, ইটের সাইজ কিন্তু প্রত্যেকটা একই থাকে, শুধু 10তলা বাড়ির ক্ষেত্রে তোমাকে বেশি সংখ্যক ইট লাগবে, এবং একতলা বাড়ির ক্ষেত্রে সেই ইটের পরিমাণটা কিন্তু কমে যাবে। এখানেও তাই হচ্ছে যে একটা হাতির দেহে কোষের সংখ্যাটা অনেক বেশি পরিমাণে থাকে, যেটা ওই ইঁদুরের দেহে সংখ্যাটা কম থাকে, কিন্তু সাইজ সবারই ক্ষেত্রে কিন্তু একই। বুঝতে পারলে? এর একবার একটা কোশ্চেন আছে। এরপর তুমি চলে এসো, এখানে বিভিন্ন রকমের কোষের চিত্র দেখতে পাচ্ছ। বিভিন্ন রকমের কোষ একই রকমের যে সবাই দেখতে তা কিন্তু নয়, প্রত্যেকের আকার, গঠন, কার্যকলাপ প্রত্যেকের আলাদা, এবং প্রত্যেকের গঠনের উপর নির্ভর করে কিন্তু তাদের কার্যকলাপ আছে। যেমন প্রথমেই দেখো, প্রাণী দেহের নিচে, চামড়ার নিচে ফ্যাট সঞ্চয়কারী কোষ থাকে, তার নাম চর্বি কোষ। বেশ, চর্বি জমা হওয়ার ফলে কোষের নিউক্লিয়াসের সাইটোপ্লাজম একদিকে সরে যায়, ফলে চর্বি কোষ আংটির মতো দেখতে দেয়। আংটির ক্ষেত্রে দেখেছো গোল হয়ে যায়, মাঝখানে কি হয়, চর্বি জমে গিয়েছে বলে নিউক্লিয়াসগুলো সব সাইডের দিকে সরে গেছে। চোখের রেটিনাতে আমাদের চোখের দু রকমের কোষ আছে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। যদি মনে করো, দুটোই কিন্তু আমাদের কোষে আছে, আমাদের চোখে দুটোই আছে। তুমি যদি মৃদু আলোতে দেখতে যাও, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু রড কোষটা প্রয়োজন হয়। তুমি যদি বেশি আলোতে দেখতে যাও, তাহলে সেক্ষেত্রে কোন কোষ আমাদের কিন্তু সাহায্য করে। বেশ, তাহলে এখানে বলা আছে দেখো, যে চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম দণ্ডাকার রড কোষ। তাহলে মৃদু আলোর জন্য রড কোষ, যেটা অন্ধকারে গেলে বা কম আলোতে গেলে তোমাকে দেখতে সাহায্য করবে। আর উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম শঙ্কু আকৃতির কোন কোষ দেখতে পাওয়া যায়। তার মানে বেশি আলো যেখানে আছে সেখানে কিন্তু কোন কোষ। বেশ, এছাড়াও আরো আছে কোষগুলো দণ্ডাকার, স্তম্ভাকার, বিভিন্ন রকমের কোষের নাম দেওয়া আছে। আচ্ছা, প্রথমেই খেয়াল করে এবার বিভিন্ন প্রাণীদেরকে নিয়ে আলোচনা করছি। প্রথমেই চলে আসছে অ্যামিবা। আচ্ছা, খাতা কলম তো নিয়ে বসেছ। অ্যামিবার একটা গমনাঙ্গ আছে, যেটাকে বলা হয় ক্ষণপদ বা সিউডোপোডিয়া। বেশ, অর্থাৎ এর কি হয়, এর কিন্তু নির্দিষ্ট কোনো গমনাঙ্গ নেই। এর দেহের কোনো একটা জায়গা থেকে, এই যেমন দেখছো এই ক্ষেত্রে এটা একটা ছোট্ট মতো একটা ক্ষণপদের সৃষ্টি হয়েছে, এর কাজ শেষ হয়ে গেলে এটা কিন্তু তার দেহের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে আস্তে আস্তে, তাকে কিন্তু আর দেখতে পাওয়া যাবে না। হঠাৎ করে দেখা গেল এইখান থেকে কোনো কিছু ক্ষণপদ তৈরি হলো, এইখান থেকে তৈরি হলো,
এই ধরনের মুভমেন্টকে বলা হয় অ্যামিবয়েড মুভমেন্ট, যেটা মানুষের দেহ কিন্তু এরকম একটা কোষ আছে যার মধ্যে কিন্তু অ্যামিবয়েড মুভমেন্ট দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, চলো আমরা ঘনপথ যেটা নাম দেওয়া আছে, যেটার ইংলিশ নাম হচ্ছে সিউডোপোডিয়া, এটার মুভমেন্টটা একটু দেখে নিই আমরা। চলো চলো তাহলে দেখে নিই যে অ্যামিবার মুভমেন্টটা কীরকম টাইপের হয়। তাহলে দেখতেই পাচ্ছ এটা একটা অ্যামিবা, যার দেখে দেখো, আচ্ছা এইরকম জায়গাতে দেখো একটা ক্ষণপথ সৃষ্টি হচ্ছে, যে ক্ষণপথটা কিছুক্ষণের মধ্যে দেখো মিলিয়ে যাবে, তার দেহের ভেতরে কিন্তু একটা ছোট্ট মতো খাদ্য কণিকা এর মধ্যে কিন্তু স্টাক হয়ে গিয়েছে, অর্থাৎ জমা পড়ে গিয়েছে, আবদ্ধ হয়ে গিয়েছে। সেখান থেকে সে কিন্তু পুষ্টি রসটা আস্তে আস্তে শোষণ করে নেবে। তার কিন্তু যে ক্ষণপথগুলো আছে সেগুলো কিন্তু দেখো বিলুপ্ত হয়ে গেছে, আবার নতুন করে কিন্তু ক্ষণপথ সৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে দেখো মাঝের যে অংশটা আছে সেই গ্যাপটা কিন্তু কমতে 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 একসময় দেখবে তার পুষ্টি রসটা তার দেহের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। আবার ধারে পাশে কিন্তু তার কোষের বিভিন্ন ক্ষণপথ সৃষ্টি হবে। এইভাবে তাদের এক ধরনের মুভমেন্ট চলে। ঠিক আছে, চলো আবার স্ক্রিনে ফিরে আসি। চলে এসেছি শ্বেত রক্তকণিকা, যেটা আমরা বললাম অ্যামিবার যে অ্যামিবয়েড মুভমেন্ট, সেটাও কিন্তু শ্বেত রক্তকণিকায় দেখতে পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছ ছবিটা ওরকম করে দেখিয়ে দিয়েছে, আগ্রাসী শ্বেত রক্তকণিকা, এরকম ধরনের মুভমেন্ট আমরা এখনই দেখালাম। আচ্ছা, এরপরে চলে আসছে লোহিত রক্তকণিকা। আচ্ছা, এই লোহিত রক্তকণিকা দেখতে কেমন হয়? গোলাকার, দুপাশটা চ্যাপ্টা, চাকতির মতো দেখতে হয়। বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে যাতায়াতের জন্য আর বেশি পরিমাণে অক্সিজেন পরিবহনের জন্য এদের এরকম আকার হয়। ঠিক আছে, চলো দেখি তো আমাদের রক্তবাহের মধ্যে, অর্থাৎ বিভিন্ন রকম শিরা ধমনী এর মধ্যে এই লোহিত রক্তকণিকা কেমন ভাবে যাতায়াত করে। চলো দেখতে পাচ্ছ তাহলে এটা কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা, তার সঙ্গে বিভিন্ন রকমের সাদা সাদা শ্বেত রক্তকণিকা আছে, তারা কিন্তু আমাদের রক্তবাহের মাধ্যমে কিভাবে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই রক্তবাহের মাধ্যমে তারা কিন্তু আমাদের দেহের বিভিন্ন অংশের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে হৃৎপিণ্ড থেকে। ঠিক আছে, এই হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড পাম্প করছে, সেই পাম্পের মাধ্যমে এই কিন্তু একটা প্রেসার পাচ্ছে, সেই প্রেসারের জন্য দেখতে পাচ্ছ তো চাকতির মতো দেখতে, মাঝখানটা চ্যাপ্টা, বাকি দুদিকটা গোল। এগুলো বিভিন্ন খাদ্য বস্তু যেগুলোকে তারা পরিবহন করছে। এছাড়াও আছে দেখো এইও শ্বেত রক্তকণিকা আসছে। শ্বেত রক্তকণিকা হতে পারে, অ্যান্টিজেন হতে পারে, এরা বিভিন্ন রকমের উপাদান আছে যেটা ওর সঙ্গে যাচ্ছে। দেখতে পাচ্ছ এদের মুভমেন্টটা কিরকম হচ্ছে। আবার চলে এলাম আমরা পেশিকোষ। পেশিকোষটা দেখতে কিরকম দেখো, দু প্রান্ত ছোচালো, মাঝখানটা চওড়া, সংকোচন প্রসারণের জন্য এদের এরকম গঠন হয়েছে। এতে কি হচ্ছে, যখন তারা সংকুচিত বা প্রসারিত হবে তখন মুভমেন্টটা ঠিকঠাক হবে। বেশ, এরা কি করে, খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তর, শ্বাসনালীর মধ্যে দিয়ে বায়ুর পরিবহন, রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত সংবহনে কাজ করে। এরপর যেটা চলে আসছে সেটা হচ্ছে স্নায়ুকোষ। আচ্ছা, এই স্নায়ুকোষ দেখতে কেমন আগে দেখি, তারপর কিন্তু আমরা সেটাকে বোঝাই। দেখো স্নায়ুকোষের মধ্যে ইম্পালসগুলো বা উদ্দীপনা কিভাবে পরিবর্তিত হচ্ছে। এখানে দেখো একাধিক স্নায়ুকোষ একে অপরের মধ্যে কিভাবে যুক্ত অবস্থায় আছে। এটা হচ্ছে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ মোটা করে অংশ, সেটা হচ্ছে স্নায়ুকোষের কোষ দেহ, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো তার প্রবর্ধক। বেশ, তাদের মধ্যে কিভাবে যাচ্ছে। চলে এলাম আবার, তাহলে দেখতে পাচ্ছ এই যে মাঝখানকার যেটা অংশ সেটার নাম হচ্ছে কিন্তু কোষ দেহ, আর এর যেটা চারিদিকে বেরিয়ে রয়েছে এই একটা অংশ, আর এখানে দেখো যেগুলো অলুরি ঝুলুরি বেরিয়ে রয়েছে এই যে এগুলো হচ্ছে প্রবর্ধক। বেশ, তাহলে ভালো করে মনে রাখো যে একটা স্নায়ু কোষকে ইংলিশে বলা হয় নিউরন। সেই নিউরনের দুটি অংশ, একটা হচ্ছে কোষ দেহ, এটা হচ্ছে কোষ দেহ, দেহ, আর এই অংশটা আর ভেতরে যে এই যে প্রবর্ধক এগুলো বলা হয় প্রবর্ধক। বেশ, এই প্রবর্ধকের দুটো অংশ, একটা হচ্ছে শাখাবিহীন প্রবর্ধক, এই পার্টটা, এইখান থেকে এই পার্টটা হচ্ছে শাখাবিহীন প্রবর্ধক, যাকে বলা হয় অ্যাক্সন। লিখে রাখো নামগুলো। আর এইখানে যেগুলো দেখছো শাখা আছে এই যে গোল করে কোষ দেহকে ঘিরে, এদেরকে বলা হয় ডেনড্রন। আচ্ছা, শাখা কোনগুলো? এইগুলো হচ্ছে ডেনড্রন, এইগুলো হচ্ছে ডেনড্রন। এগুলো যে ছোট্ট ছোট শাখা এগুলোকে বলা হয় ডেনড্রাইট। মনে থাকলো এরা কি কাজ করে? এরা প্রথমেই আসছে উদ্দীপনা গ্রহণ, বিভিন্ন রকমের উদ্দীপনা, সেগুলোকে কিন্তু জীবদেহের বাইরে এবং ভেতরের মধ্যে সমন্বয় রক্ষা করা এবং সেগুলো ব্রেন পর্যন্ত
পরিবহন করা, এই সমস্ত কাজগুলো কিন্তু স্নায়ুকোষ করছে। যে কোনো মেরুদণ্ডী প্রাণী, যেমন মাছ হতে পারে, ব্যাঙ হতে পারে, সাপ, পরিযায়ী মানে বিভিন্ন পাখি হতে পারে, বাঘ, মানুষ, এদের দেহে প্রায় 200-র বেশি কোষীয় বৈচিত্র্য চোখে পড়ে। উদ্ভিদ কোষেও এই পার্থক্যগুলো দেখতে পাওয়া যায়। এরা প্রত্যেকে বিভিন্ন রকমের কাজ আমাদের জীবদেহে করে থাকে। ঠিক আছে, তাহলে আজকে প্রথম ক্লাস ছিল, আমরা এতদূর পর্যন্তই রাখি। তাহলে ক্লাস তো আজকে হয়ে গেল। কেমন লাগলো এই আজকের ক্লাসটা? অন্য দিনের থেকে আজকেরটা একটুকু আলাদা, আমাদেরকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা কিন্তু জানতে পারবো যে তোমাদের এই রকমভাবে আমাদের ছোট ছোট প্রচেষ্টাগুলো তোমাদের ভালো লাগছে না কোথাও খামতি এখনো থেকে যাচ্ছে। নিশ্চয়ই আমাদের এই প্রশ্নের উত্তর তোমরা দেবে। প্রত্যেকে যারা যারা ভিডিও দেখছো, এটা ফ্রি অফ কস্টেও আছে, পেড কোর্সের ক্ষেত্রেও আছে। এটা যেহেতু চ্যাপ্টার ওয়াইজ প্রথম ভিডিও, সেই জন্য তোমাদের জন্য ফ্রিতেও এটা আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি। প্রত্যেকে যারা যারা দেখছো তারা কাইন্ডলি আমাদেরকে মেসেজ করো, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের নেক্সট যারা আসবে, নেক্সট ব্যাচে যারা ভর্তি হবে, তারাও যেন এখান থেকে সত্যিটা কি, রাজা স্যারের টিউশনের সত্যিটা কি, সেটা যেন তারা জানতে পারে। তোমাদের কতটা ভালো লাগলো, তোমরা কতটা উপকৃত হলে, সেটা যেন প্রত্যেকে জানতে পারে। তোমাদের যেটা সত্যি লাগবে সেটাই জানিও, কোনো মন গড়া কথা বলবে না। আমরা সত্যিটাকে নিয়েই এগোতে চাই। যদি আমাদের খামতি থেকে থাকে, সেখান থেকে আমরা কিন্তু সেটাকে সংশোধন করে আরো বেটার ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। তাই তোমাদের সমস্ত কমেন্টের আশায় আমরা থাকলাম। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন এগুলো রিভিশন করতে থাকবো। চলো, টাটা।